রাহুল চমকেও বলল, হোয়াট? রোদেলা মেকি হেসে বলল, বললাম আমার ভালোবাসা দিয়ে সব কষ্ট কমিয়ে দিব। ওহ। রাহুল ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলে উঠল, জীবনে কখনো ভাবিনি যে তাকে ছাড়াও আমাকে একদিন থাকতে হবে। জীবন নিয়ে আবার যে ভাবতে পারবো এটা কোনোদিন ভাবিনি। তোমাকে দেখে বাধ্য হলাম ভাবতে। রোদেলা বড্ড অবাক হলো। রাহুলের অভিনয় কেউ ধরতে পারবে না। রোদেলা সে যদি রাহুলের ব্যাপারে সবটা না জানতো তাহলে সেও এই কান্নার ফাঁদে পা দিত। মনে মনে সে বলল, পুরুষ কি সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য পুরুষ সেরা রে। সে তাও রাহুলের কাঁধে হাত দিয়ে তাকে সান্ত্বনার গীত শোনালো। পুরনো একটা গোডাউন, বাইর থেকে মনে হবে এ যেন কতকাল ধরে বন্ধ পড়ে রয়েছে। গোডাউনটা মেন রোড থেকে অনেকটা ভেতরে। পেছনে রয়েছে পুরনো এক কবরস্থান। দিনের বেলায়ও খুব কম লোকের দেখা পাওয়া যায় এখানে, রাতে তো প্রশ্নই আসে না। এই ভুতুরের রাস্তার এক কোণে গাড়ি পার্ক করে নেমে এলো এক যুবক, পরনে একটা হুডি আর মাস্ক। গোডাউনের সামনে গিয়ে দাঁড়ালো সে। পকেট থেকে চাবি বের করে তালা খুলল। তালাটাতে মরিচা ধরা। সে দুটো টোকা দিল। ভেতর থেকে শব্দ শোনা গেল। ধীরে ধীরে খুলে গেল দরজাটা। যুবকের হয়তো ঠোঁটের কোণ বেঁকে গেল। ভেতরে ধুলোয় ভরপুর। বোঝাই যাচ্ছে অনেক বছর ধরে বন্ধ এটা। চারিদিকে কিছু কার্টুন পড়ে রয়েছে, সেগুলোতেও ধুলো জমা। সে সামনের দিকে এগিয়ে গেল। ডান দিকে দরজাটা তালা খুলল সে। নিভু নিভু আলো জ্বলছে। যুবকটা আরেকটা দরজার সামনে এসে দাঁড়ায়। তালা খোলাই এটার। সে দরজা খুলল। ক্যাচ ক্যাচ করে শব্দ হলো। নিস্তব্ধতায় মোড়া পরিবেশটাতে যেন এক অজানা আতঙ্ক ছড়িয়ে দিল। নিচের দিকে যাওয়ার জন্য একটা সিঁড়ি রয়েছে এখানে। সে সিঁড়িতে পা ফেলে নিচের দিকে যেতে লাগলো। গঙ্গানীর শব্দ শোনা যাচ্ছে কারোর। সে নিচে নেমে দাঁড়ালো। এ যেন ভিতর থেকে ফিটফাট বাহির দিয়ে সদরঘাট। এখানে চারিদিক আলোয় ঝলমল করছে। মেঝেতে রক্তের দাগ। মাঝে একটা চেয়ারে একটা লোককে বেঁধে রাখা হয়েছে। তার মুখ বাঁধা, গায়ে শুধু ছোট প্যান্ট বাদে আর কিছুই নেই। গায়ে মাড়ির দাগ বসে গেছে। তাকে এখনো একজন মেরেই চলেছে। তবে ঝামেলা এবার যুবকটাকে দেখে। হোয়াটসঅ্যাপ ব্রো, বইয়ের আসল ছেড়ে বের হলি ফাইনালি? আদিতের কথাই কিঞ্চিত হাসলো সে। হুডি আর মাস্কটা খুলে ফেলল। এই গরমে হুডি পরে কোন ছাগলে? আলোয় ভেসে উঠল আহনাফের মুখ। রাফি রডটা ফেলে দিল। জোরে শব্দ হলো এতে। আদিত বলে উঠল, ভাই তুমি একটু ঠান্ডা হও, এমন শব্দ করলে আমারই হাতটা কেঁপে উঠে। পাশে বসা আরিফ বলল, শালা স্বীকার করলেই কিন্তু আমার মার খায় না, সৎ অপরাধী। দেখেছিস জীবনে এমন? রাফি জোরে জোরে শ্বাস নিচ্ছে। আহনাফ বলে উঠল, এখনো বলেনি? না। রাফি শুধু এতটুকুই বলল। আহনাফ তাকে লোকটার পানে। মধ্যবয়স্ক এক লোক, দেখে মনে হবে সাদাসিধে। ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তার বাবা কত ভরসা করত এই লোকটাকে, আর সে তার কি নিষ্ঠুর প্রতিদান দিল। আহনাফ এতদিন জানতো এই লোক মৃত। তাদের ড্রাইভার ছিলেন ইনি, মালিক বোরহান। তার মায়ের অ্যাক্সিডেন্টের দিন এই লোকই গাড়ি ড্রাইভ করছিল। বিশ্বস্ত একজন লোক ছিলেন, অথচ ইচ্ছে করে গাড়িটা খাদের দিকে নিয়ে গিয়েছিল এই লোক, আর নিজে লাফ দিয়ে বেরিয়ে গিয়েছিল। এটা আহনাফ জানতো না। সবে জানে বোরহান মৃত। এনার জন্যই তার মা আজ বেঁচে নেই। আহনাফের কথাটা মাথায় আসতেই রাগ চেপে বসে মস্তিষ্কে। গরম ফুটন্ত পানি নিয়ে আয় রাফি, এর কেন ফেরাতে হবে? রাফি কথা মতো চলে গেল। নিচ থেকে একজন গার্ডকে বলে দিল সে। কিছুক্ষণের মাঝেই হাজির হলো গরম গরম পানি নিয়ে। আহনাফ ইশারা করতে লোকটার মুখে ছুঁড়ে মারল সে। ধরফড়িয়ে উঠল বোরহান। গায়ে কাটা দাগগুলো যেন তাজা হয়ে উঠল। জলে ছারখার হচ্ছে পুরো শরীর। চেঁচানোর চেষ্টা করেও পারছে না। তার মুখ বাঁধা। আহনাফের মুখে বাঁধন খুলে দিতে বলল। খুলে দিতে লোকটা চিৎকার করে ওঠে যন্ত্রণায়। আহনাফ কুটিল হেসে বলে, এতে এত চেঁচাচ্ছিস? আমার মা তো জ্বলন্ত আগুনে পড়েছিল, তার জ্বালা ঠিক কতটুক হয়েছিল তাহলে? বোরহান চোখ মেলে তাকায়। এত বছর পর আহনাফকে সে চিনতে পারল না। সে কোন ছোটকালে দেখেছিল, এখন কি আর সেসব মনে আছে? আহনাফের মা শব্দটা শুনে হয়তো চিনল সে। তাকে ঠিক মতো চিনিয়ে দিতে আহনাফ বলল, চিনতে পেরেছিস আমাকে? আহনাফ শাহরিয়ার আমি, আহান শাহরিয়ারের বড় ছেলে আহনাফ শাহরিয়ার। বোরহান ভয়ে শুকনো ঢোক গিল। আমারে ছাইড়া দিন, আমি। আহনাফ বলে উঠল,
তুই আমার বউ নাকি যে জড়িয়ে ধরে রাখবো? তোকে কে এই কাজটা করতে বলেছিল সেটা বল, তাহলে তো মুক্তি তোর। আমাকে কেউ বলেনি। আহনাফ দুদিকে ঘাড় বাঁকালো। আদিত আর আরিফ চেয়ারে বসে সিগারেট টানছে। আদিত গালি দিয়ে বলল, এদিকে মায়া মানুষের থেকে তেরা। ভাই তুই পুরুষ তো? আরিফ কিঞ্চিত হেসে বলল, খুলে দেখলেই তো হয়। রাফি বলল, ভিডিও করে ভাইরাল করে দিব একদম। আহনাফ হাত উঁচু করে ওদের থামিয়ে দিল। দেখুন চাচা, হয় বলুন, না হলে তা না হলে মাইরা ফেলবেন? মাইরা ফেলেন। আহনাফ হেসে বলে উঠল, আপনার ছেলে দুটো গ্যারেজে কাজ করে না? বিয়ে তো করেছে। আর আপনার বউ তো। লোকটা এবার ভয় পেল। সে কেঁদে বলে উঠল, ওদের কিছু কইরেন না, ওদের কিছু হইলে আমি বাঁচুম না। তাহলে বল, কে করতে বলেছিল এসব? লোকটা থামে, এরপর বলে, আপনারে কইলেও আমার পরিবার শেষ হইয়া যাইব, ওরা মাইরা ফেলাইব। কিছু হবে না, আমি কথা দিচ্ছি। বোরহান একটা শুকনো ঢোক গিলে আহনাফ বিরক্ত হয় এনার নীরবতায়। সে চেঁচিয়ে বলল, এক্ষুনি এর পরিবারের সবাইকে শেষ করে ফেলবি। লোক পাঠা দ্রুত। ছোট ছেলের ঘরে একটা বাচ্চা হয়েছে না, ওটাকেও মারবি। বোরহান এবার বলে উঠল, না, আমি বলছি আমাকে এই কাজটা করতে। বোরহান এবার গড়গড় করে একের পর এক সব বলতে থাকে। আহনাফ সবটা শুনে হতভম্ব হয়ে গেল। সাখত আলম না, তার মানে সে ভুল জানতো এতদিন। তবে বোরহানের কথা তার বিশ্বাস হচ্ছে না। সত্যি বলছিস? আমার বউয়ের কসম। আদিত বলে উঠল, ওরে শালা, মানে গেলে বউ যাক, তুমি থাকো তাই তো? না সাহেব, এটা সত্য। আচ্ছা, আমার কসম। আরিফ বলে উঠল, কসম কাটবেন না, এটা পাপ। বোরহান কি বলবে বুঝল না। এরা বলে কসম কাটা পাপ, তাহলে মানুষ খুন কি পুণ্যের কাজ? প্রশ্নটা ভেতরেই চেপে রাখলেন তিনি। আমার এবারে ছাইড়া দেন সাহেব। আহনাফ তাকালো তার পানে। এদিকে অপরাধীর নাম শুনে সবাই হা হয়ে গেছে। ইহা কিভাবে সম্ভব? আহনাফ হাসলো, জোরে জোরে হাসতে লাগলো। সবাই চমকে যায়। রাফি গালে হাত ঠেকিয়ে বসে রয়েছে অনুভূতিহীনভাবে। আহনাফ হাসির মাঝেই বোরহানের মাথায় গুলি করে দিল। লোকটা হাঁ করেছিল কিছু বলার জন্য, তবে বলা আর হলো না। হাত থেকেই প্রাণ পাখি ওড়াল দিল। আদিত্য অপর হাতের আপেলটা বোরহানের মুখের ভেতর দিয়ে দিল। এরপর ফোন বের করে বলল, চিজ কাকু। মরা মানুষ আবার চিজ। আহনাফ বলে উঠল, এর ব্যবস্থা কর তোরা, আমার মাথা ঘুরছে। সে কি রে, ওই দিন না বিয়ে করলি, এর মধ্যে সব হয়ে গেল? আদিত্যের কথা শুনে আহনাফ ওর পিঠে ধারাম করে কিল বসিয়ে দিল। আহনাফ গায়ে রক্ত মুছতে মুছতে বলল, আমি বাসায় যাচ্ছি। তেলে তোমাকে বাসায় রফি? এমনভাবে পড়ে আছিস কেন? জানা ছিল এদের মাঝেই কেউ হবে। এত অবঘর্তে কিছু নেই, এর অবস্থা কর, আমি দেখছি মেন কালপিটটাকে। রাফি মাথা নাড়ল। আহনাফ হুডি মাস্ক করে আবার বেরিয়ে পড়ল। পেছনে রেখে গেল কালো জগৎটাকে। আহনাফ কি করছেন? দরজাটা খুলুন না। কু দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল কথাটা। ঘড়ি কাটায় 10টা বাজে। আহনাফ দরজার ওপাশ থেকে বলল, আর 5 মিনিট। কুহু ফোঁস করে শ্বাস ছেড়ে বিছানায় বসলো। 1 ঘন্টা হলো আহনাফ কুহুর কক্ষে দরজা বন্ধ করে রেখেছে। কি জানি কি করছে। কুহু বিছানায় বসলো, পরনে এখনও সেই শাড়িটা। কুহু ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গেল। রোদেলা কি যেন একটা স্টোরি দিয়েছে। কুহুর সাথে সাথে সেটা দেখতেই ক্লিক করলো। উপরে চাঁদের ছবি আর নিচে রাহুলের বাহু জড়িয়ে ধরা ছবি দিয়েছে। ক্যাপশন দিয়েছে, সবার চাঁদ আর আমার চাঁদ। কুহু রাগে এবার ঠিক করে যে ওকে সবটা জানিয়ে দিবে। এভাবে আর কত? এই শয়তানটার সাথে বিয়ে হলে ওর জীবন শেষ। আর এক আহনাফ বিয়ে নিয়ে কি তারা তার। এই মাসের 20 তারিখই সে বিয়ে করবে। কোথায় ওদের বিয়েটা আটকাবে তা না। কুর হঠাৎ কিছু একটা মনে পড়ে। এই মাসের 20 তারিখ না রেনানের জন্মদিন, নাকি অন্য দিন? কুহু ভুলে গেল নাকি? না, 20 তারিখই তো। কেউ তো কিছু বলল না এই ব্যাপারে। কুহুর ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ হলো। আহনাফ এগিয়ে এলো। ঠোঁটে কোণে মুচকি হাসি খেলা করছে তার। পরনে কালো রঙের টি শার্ট আর প্যান্ট। কুহু মুগ্ধ হয়ে যায়। এই ছেলেটা এত সুন্দর কেন? আল্লাহ মালুম। কত ফর্সা, লম্বা বডি, মাসেলস কত সুন্দর, সব দিক থেকে পারফেক্ট। ছেলে মানুষ এত ফর্সা হবে কেন? সে হবে শ্যামবনের। কুহুকে পাশে দাঁড়ালে কেমন একটা দেখা যায় না এখন? সে শ্যামলা আর আহনাফ কত ফর্সা। আহনাফ কুহুকে তাকিয়ে থাকতে দেখে বলল,
ম্যাডামের কি দেখা শেষ হয়েছে? আপনি বললে কিন্তু আমি শার্টও খুলে ফেলতে পারি, ভালো করে দেখতে পারবেন তাতে। খুলবো? কুহু চোখ সরিয়ে নেয়, আমতা আমতা করে বলে। আমি আমি আপনাকে কেন দেখব? আমি তো। আহনাফ ঠোঁট কামড়ে হেসে ওর কথার মাঝেই বলল, আরে লজ্জার কি আছে? আপনার জিনিস আপনি দেখবেন না তো কে দেখবে? এত বছর ধরে কষ্ট করে বডি বানালাম যেন বউ দেখে মুগ্ধ হয়। মুগ্ধ না হলে তো কষ্টই বৃথা। ওয়েট, আমি শার্ট খুলছি, ভালো করে দেখুন। আহনাফ শার্টের বোতামে হাত দিতেই কুহু চোখ বড় বড় করে ফেল। কোলের বালিশটা ছুঁড়ে মেরে বলল, আহনাফ স্টপ। আহনাফ বালিশটা ধরে ফেল। এরপর হো হো করে হাসতে লাগলো। কুহুর দিকে এগিয়ে এলো সে। এরপর দুই হাত সামনের দিকে করে জেন্টলম্যানের মতো করে বলল, প্লিজ ম্যাম, এই অধমের সাথে চলুন। কুহু হাসলো, নামলো বিছানা থেকে। ড্রয়িং রুমে আসতেই কুহু হা হয়ে গেল। কোনো কৃত্রিম আলো নেই, মোমবাতির আলোয় পুরো ঘরটা আলোকিত হয়ে উঠেছে। নিচে গোলাপির পাপড়ি। কুহুকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আহনাফ মিটিমিটি হাসলো। এরপর বলল, ক্যান্ডেলের ডিনার রেডি ম্যাম। ডাইনিং টেবিলের দিকে ইশারা করলো আহনাফ। কুহু কি বলবে বুঝতে পারল না। স্বপ্ন দেখেছি বলেই তো পূরণ করতে হবে। আল্লাহ এমন একজনকে তার জীবনে পাঠাবে এটা সে কোনোদিন ভেবেছিল? কুহু হঠাৎই আহনাফকে চ্যাপটে জড়িয়ে ধরল। আহনাফ ভরকে গেল, হৃদস্পন্দন থমকে গেল যেন। কুহু কান্না করছে, আফসোসের স্বরে বলছে, আগে কেন এলেন না আমার জীবনে? কেন এত দেরি করলেন? আহনাফ চোখ বুজে ফেল। আহা, অন্তকরণে শান্তির স্রোত বয়ে গেল তার। তিলোত্তমার এই আফসোসটাও তো সে দেখতে চেয়েছিল, আর কোনো কিছুই চাওনি তার। তিলোত্তমা তাকে বুঝেছে, তাকে কাছে টেনে নিয়েছে। আহনাফের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। জড়িয়ে ধরল শক্ত করে তার তিলোত্তমাকে, বুকের ভিতর ঢুকিয়ে ফেলার প্রয়াস যেন। কুহু কান্না করেই যাচ্ছে। আহনাফ এত জোরে ধরেছে যে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। তারা হুঁশে ফিরল কুহু। আহনাফকে সরাতে চাইল, আহনাফ ছাড়ছে না। কুহু বলে উঠল, ছাড়ুন আমাকে, মেরে ফেলবেন নাকি? আহনাফ বলে উঠল, মেরে ফেলবো আজ। কি? আহনাফ কিছু বলল না, ধীরে ধীরে ছাড়ল তাকে। কুহুর চশমাটা খুলে ওর চোখ মুছিয়ে দিল। আহনাফ বলল, তুমি চশমা ছাড়া দেখো না চোখে? কানা নই আমি, একটু পাওয়ারেই ঘাটতি আছে তাই। আহনাফ ওকে আবার চশমাটা পরিয়ে দিল। কুহু বলল, এসব কেন করতে গেলেন? বারে, আমার তেলে তোমার স্বপ্ন দেখেছে, আর আমি তো পূরণ করবো না। কুহু বলে উঠল, এত ভালোবাসবেন না আহনাফ, নাটক মনে হয় আমার কাছে। আহনাফ প্রথমে হাসলো, পরে সেই হাসি উবে গেল। নাটক? নাটক না হলে আপনি পাগল? স্বপ্ন দেখলেই পূরণ করতে হবে নাকি? আহনাফ বলে উঠল, অবশ্যই পূরণ করতে হবে। আমার তেলের তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। কুহু বলে উঠল, ধরেন আমি স্বপ্নে দেখলাম আমি উঠতেছি, তাহলে? হেলিকপ্টার রাইডে নিয়ে যাব। আহনাফ তো হো হো করে হাসতে লাগলো। আহনাফ কপাল কুচকাই। কুহু বলল, এমনভাবে বললেন মনে হলো যেন হেলিকপ্টার না, ঠেলা গাড়িটা। বাদ দিন ভাই, হাজ করেছেন করেছেন, আর যেন না দেখি এসব। টাকা ভেবে চিন্তেই খরচ করবেন, অযথা খরচ করলে ভবিষ্যতে থালা হাতে ঘুরতে হবে আমাদের। আহনাফ শব্দ করে হাসে। চাকরি করে না ঠিক, তবে আয়ের উৎস আমার আছে, ওগুলো দিয়েই সারা জীবন চলে যাবে। এখন এসব বাদ দাও, আসো, ক্ষুধা লেগেছে না? অনেক। আহনাফ কুহুকে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এলো। খাবার দেখে চক্ষু চড়ক কাজ। চাউমিন, স্যুপ, পিৎজা বা বার্গার, বিরিয়ানিও আছে। এছাড়া আরও অনেক খাবার। সে আহনাফের দিকে তাকিয়ে বলল, খাবার কম হয়ে গেল না? আহনাফ বলল, আমারও তাই মনে হচ্ছিল। আচ্ছা, আমি বরং আরো কিছু। কু তার কথার মাঝেই বলে উঠল, ডাকুন তাদের। আহনাফ ভুরু কুচকে বলল, কাদের? কুহু দাঁতে দাঁত চেপে বলল, রাক্ষসদের, যারা এখন এগুলো খাবে। আহনাফ বলে উঠল। কিন্তু এগুলো তো তোমার জন্য। কুহু কি বলবে বুঝতে পারল না ঠিক। সে বলল, আপনি পাগল না আমি পাগল? মেবি দুজনে। কুহু অসহায় স্বরে বলল, আরে বাঙ্গির পোলা, এত খাবার কে খাবে? তোর নানা ঘটে কি গোবরও নেই? আহনাফের মুখটা ছোট হয়ে গেল। কুহু বলল, এত খাবার একসাথে কোন সাধারণ মানুষ খেতে পারবে? আহনাফ বলল, তোমার তো এসব পছন্দ, তাই। তাই সব একদিনেই আনতে হবে? কত টাকা অপচয় করলেন আপনি আহনাফ? টাকা বেশি হয়ে গেলে আমাকে দিয়ে দিন,
তাও এমন করে অপচয় করবে না, কলিজা ছিঁড়ে যায় ভাই। আচ্ছা, যতটুকু পারো খাও। কুহু বসলো চেয়ারে, মাথায় হাত তার। আহনাফ একটা শুকনো ঢোক গেল যেন। আরও একটা কাণ্ড ঘটিয়েছে সে। কুহু প্লেট ঠিক করছে দুজনের। ইয়ে তিলোত্তমা, আবার কি? আহনাফ মিনমিন করে বলল, আমি সব আনহেলদি খাবার খাই না, তোর মুড অফ ছিল তাই তোমার জন্য আনলাম আর কি। কুহু এক ভুরু উঁচু করে বলল। বলতে কি চাইছেন? আহনাফ বলেই ফেলো। আমি না বাইরে থেকে খেয়ে এসছি। কুহু এক লাফে দাঁড়িয়ে পড়ল। আহনাফ ভয়ে দু কদম পিছিয়ে গেল। এই ছেলে নাকি আবার একটু আগে একটা মার্ডার করেছে। শখের নারীর কাছে সব সিংহই বিড়াল হয়ে যায় আহনাফকে দেখে, তাই বোঝা যাচ্ছে কুহুরাকে থরথর করে কাঁপছে। আহনাফ বলে উঠল, যতটুকু খেতে পারো খাও, বাকিটুকু বাইরের ভিখারিদের দিয়ে আসবো। কুহু আহনাফের দিকে রাগে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করল। আহনাফ বুকে হাত রেখে বলল, দম বন্ধ হয়ে যাবে, এভাবে তাকিও না। কুহু ফোঁস করে শ্বাস ছেড়ে বসল। আহনাফকে বকতে বকতে সে নিজের প্লেটে বিরিয়ানি নিল। আহনাফ বসলো, সে এক হাত গালে ঠেকিয়ে তাকে দেখছে। কুহু হঠাৎ প্রথম লোকমাটা আহনাফের মুখের কাছে ধরল। আহনাফ হাসল। সে এসব খাবার এড়িয়ে চলে, তবে তার তিলোত্তমা নিজ হাতে খাইয়ে দিচ্ছে বলে খেলো। তিলোত্তমার হাতে বিষ পান করতেও তার দ্বিধা নেই। কুহু বলল, যাক, সব ঠিক আছে তাহলে। মানে? দেখলাম কেউ আবার বিষ মিশিয়ে রাখছিল নাকি। আপনার তো আবার শত্রুর অভাব নেই, খেয়ে যদি লটকে যেতাম। আহনাফ চমকে তাকালো তার পানে। হায় হায়, এদিকে ঘর শত্রু বিভীষণ। সে আরও ভাবলো ভালোবেসে খাইয়ে দিচ্ছে বোধহয়। কুহু এক লোকমা নিজের মুখে দিল, এরপর বলল, বাকি খাবারগুলো একটু টেস্ট করুন তো, কিছু মিশিয়ে দেয়নি তো আবার। আহনাফ কুহুর দিকে তাকিয়ে কুতা খেয়াল করতে ফিক করে হেসে ফেলল। আহনাফও হাসলো। খাওয়া শেষে আহনাফ জুস নিয়ে এলো ফ্রিজ থেকে। মূলত নিজের জন্য ওয়াইন এনেছে আর কুহুর জন্য অরেঞ্জ জুস। কুহু আহনাফের জন্য আনা ওয়াইনের লাল রং দেখে বলল, আমি লালটা খাবো। এটা কি স্ট্রবেরির? আহনাফ দ্রুত বেঁকে বলল, না, এটা তোমার জন্য না, তুমি এটা নাও। কুহু কপাল কুঁচকাল, বলল, কেন? এটাতে নির্ঘাত কিছু মেশানো, তাই না? ভালোবাসে মেশানো, নাও এখন। কুহু মুখ গোমরা করলো। আহনাফ বলে উঠল, এটা বড়দের জন্য, তুমি পান করতে পারবে না। রাগ করো না শোনো। কুহু কথা বলে না। আহনাফ সূচক শব্দ করলো। এক গ্লাস পান করলে নেশা হয়ে যাবে, তার তো হয় না। আহনাফ হাল ছেড়ে বলল, আচ্ছা, লালটাই নাও। কুহু ঠোঁটে গাঢ় হাসি রেখা দেখা গেল। আহনাফ মনে মনে বলল, নাটকবাজ। কুহু গ্লাসটা মুখের সামনে আনতেই গন্ধে নাক কুচকে ফেলে। আহনাফ বলল, আগেই বলেছিলাম। কুহু ভেঙচি কেটে পুরোটা একেবারে পান করে ফেল। আহনাফ অরেঞ্জ জুসটা টেবিলে রেখে দিল। কুহু পুরো গ্লাস খালি করে মুখটা মুছল হাতের উল্টো পিঠ দিয়ে। হঠাৎই কেমন করে হাসতে লাগলো সে। কি খাওয়াইলে না হানাফ? জীবনে খাইনি মাইরি, আর একটু দিন না। আহনাফ ভরকে গেল। সে বলে উঠল, আর তো নেই। কুহু মুখ কুচকালো, বলল, পঞ্চায়েত জামাই, কথা নেই তোর সাথে। আহনাফ একটা শুষ্ক ঢোক গেল। নেশা হয়ে গেল নাকি এর? হঠাৎ কুহু হেসে উঠল। আহনাফের দিকে কেমন করে যেন তাকালো। আহনাফ ঘাবড়ে গেল খানিকটা। তবে কি আজ পুরুষ নির্যাতন হবে এই ঘরে? আহনাফের ইজ্জত বাঁচবে তো আজ? কুহু ওর দিকে এগোতে নিলে উঠে দাঁড়িয়ে পড়ে সে। কুহু দাঁড়ালো। আহনাফ পেছনে যাচ্ছে এক পা করে। কুহু এগোচ্ছে। আহনাফ দেওয়ালে ঠেকে গেল একটা সময়। দুহাত ক্রস করে বলল, ডোন্ট হরন মাই ইজ্জত। আহনাফকে চোখ খিচে থাকতে দেখে কুহু ওর বাহুতে মৃদু ধাক্কা মারে। এই আহনাফ, কি ভাবছেন? দিন না একটু। আহনাফ ধরফড়িয়ে চোখ খুলে। সে কি দিবা স্বপ্ন দেখা শুরু করলো নাকি? আহনাফ তার মাইন্ড অন্যদিকে নিতে বলল, গান শুনবে? ওয়েট। আহনাফ কুহুকে বলার সুযোগ না দিয়ে গিটার নিয়ে আসলো। কুহু স্বপ্ন শোনা গানটাই গাইল সে। এদিকে কুহুর মন মস্তিষ্ক জুড়ে শুধু লাল জুসটা ঘুরছে। আহনাফ কুহুর এক হাত ধরে উঠিয়ে আনলো। গিটারে টুংটাং সুর তুলে সে। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে,
হতে পারে গল্প তুমি কাছে টানলেই, হতে পারে জানলা এ হাওয়া তোমার কারণে। আহনাফ কুহুর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে গাইতে লাগলো পরের স্টেপ। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। আহনাফ চোখ বুজে গাইছে, প্রত্যেকটা লাইন যেন হৃদয় স্পর্শক, সবটা তিলোত্তমার জন্য। এদিকে কুহু এই সুযোগে ডাইনিংয়ে রাখা বোতল থেকে গ্লাসে ঢেলে পুরোটাই এক নিমিষে পান করে ফেলো। মাথা ঘুরছে এবার তার, সেবার গ্লাসে ঢাললো না, বোতলটা মুখে দিয়ে পান করতে লাগলো। এদিকে আহনাফ চোখ খুলতেই দেখে তিলোত্তমা নেই। সে আশেপাশে তাকাই, ওর চোখ যেতেই চক্ষু চরক গাছ। দ্রুত বেগে গিটারটা রেখে গিয়ে হাত থেকে টেনে নেয় বোতলটা। কি করছো তুমি? আল্লাহ, এটা কি করলে? আহনাফের ধমক শুনে কুহু কেঁদে ফেল বাচ্চাদের মতো করে। আহনাফ বুঝলো নেশা হয়ে গেছে। সে লেবু পানি করতে কিচেনে গেল। কুহু আহনাফকে যেতে দেখে পিছু পিছু গেল। শরীর টলছে তার। হঠাৎ আহনাফ পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আহনাফ, এত হ্যান্ডসাম কেন আপনি? আহনাফের হাত থেমে যায়। একটা শুকনো ঢোক গিল সে। নিজেকে সামলে সে কুহুর হাত জড়িয়ে নেয়। কুহু ঠোঁট উল্টায়। আহনাফ গলায় কঠিন স্বর করে বলল, বড্ড বেয়াদব হচ্ছে তুমি। কোন সাহসে বোতলটা ধরেছ বেয়াদব? কুহু ভ্যাভ্যা করে কেঁদে উঠল। আহনাফ ভরকে গেল। নেশা ঘরে না থাকলে আহনাফের ধমক শুনে বোধহয় আহনাফকে ঘর থেকে বের করে দিত। আহনাফ অস্থির চিত্রে বলল, আরে কাঁদে না তিলোত্তমা, কাঁদে না, দেখি। আহনাফ কুহুর গালে হাত রেখে পানি মুছিয়ে দিতে লাগলো। কি এক জ্বালা, আমারই ভুল হয়েছিল তোমাকে গ্লাসটা দেওয়া। তিলোত্তমা, কুহু আহনাফের বুকে আঁকিবুকি করছে। আহনাফের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। সে ওর হাতটা খপ করে ধরে ফেল। কুহু খিলখিল করে হেসে পেল। এরপর মাতাল স্বরে বলে উঠল, রিনানের বডিটা কি জুস। আহনাফের ঠান্ডা মেজাজ মুহূর্তে গরম হয়ে গেল। সে গম্ভীর স্বরে বলল, কি বললে আবার বলো। রিনানের বডি। আহনাফ ওর হাতে চাপ প্রয়োগ করতে ও আর্তনাদ করে উঠল। আহনাফ বলল, সুযোগ দিচ্ছি, তার মানে এই না যে যা খুশি তাই বলবে। রিনানের নামও যদি কোনোদিন শুনি আর তোমার মুখে, তাহলে সেলাই করে দিব তোমার ঠোঁট। তবে সুতো দিয়ে নয়, অন্য কিছু দিয়ে। গট ইট? কুহু খিলখিল করে হেসে উঠল আহনাফের রাগ দেখে। এরপর বলতে লাগলো, জেলাস? কুহু ঢুলু ঢুলু চোখে চেয়ে আহনাফের পানে আচমকা সে বলে বসল, ইউ লুক সো ইয়াম্মি আহনাফ। কথাটা বলে কুহু আহনাফের শার্টের দুটো বোতাম খুলে ফেলল। আহনাফ হকচকিত হলো। সে ধরে ফেল কুহুর হাত। কি করছে তিলোত্তমা? সব ওয়াইনের প্রভাব। লেবুর পানিটা করতে দাও। কুহুকে দূরে সরিয়ে আহনাফ লেবু কাটতে লাগলো। অমন সময় কুহু বলল, আপনি আমাকে চান না তার মানে? আমি ধর্ষিতা বলে, আমি কালো বলে এমন করছেন তাই না? আমি সুন্দর আর পবিত্র হলে এমন করতে পারতেন না তাই না? আহনাফের হাত থামে। ঘুরে তাকালো সে। কুহুর চোখ টলমলো করছে জলে। আহনাফ বলল, ভবিষ্যতে জানো আর এসব না শোনে, তুমি আমার কাছে পবিত্র এক পুষ্প, আর আমি তোমাকে কতটা চাই সেটা যদি আজ বোঝাই, তাহলে কাল তুমি আমার কি হাল করবে সেটা ভেবেই শরীর কেঁপে উঠছে আমার। জল্লাদ বউ একটা। শেষের লাইনটা আসতে বলল সে। লেবুর রস একটা গ্লাসে নিল। এরপর একটু পানি দিয়ে পেছনে ঘুরে বলল, এ নাও। আহনাফ বলতে পারল না পুরো কথাটা। কুহুকে দেখে থমকে গেছে সে। মেয়েটা শাড়ির আঁচল ফেলে মেঝেতে বসে রয়েছে, কেমন করে তাকিয়ে আছে। আবার দেখো, আহনাফের হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কুহু এখনও একইভাবে তাকিয়ে। আহনাফ উল্টো ঘুরে গেল। এখন বিপদে পড়ল সে। সে জানে আজ তাদের মাঝে কিছু হলে সকালে কুহু রিগ্রেট করবে। এর জন্য আহনাফ তা চায় না।
আহনাব সামনে ঘুরে কিছু বলতে নিবে, দেখলো কুহু একদম কাছাকাছি দাঁড়িয়ে। ভয়ে লাফিয়ে উঠল ছেলেটা। কুহু বলল, আই ওয়ান্ট টেস্ট ইউ। চুটকি ভর্তা বানিয়ে ফেলবে একদম বেয়াদব। কুহু আবার বলল, আই ওয়ান্ট টেস্ট ইউ আহনাফ। আহনাব এবার এক আঙ্গুল তুলে বলল, তেলের তোমার বাচ্চা একদম সিরিয়াস করবে না। কুহু ধমকে বলল, চুপ বাঙ্গির পোলা, রোম্যান্স বুঝিস না তুই? তুই চুপ কর, গরিবকে এইভাবে কষ্ট দিস না প্লিজ। কি করবি দিলি? আহনাব দাঁতে দাঁত পিষে বলল। তুলে একটা আছাড় মারবো। কুহু এবার কেমন করে হাসলো যেন। নেশার ঘরে মাথা গেছে মেয়েটার। এমনিতেই তো কাছে ঘেঁষে না, আর এখন অজানা ভয়ে ভেতরটা শুকিয়ে গেল আহনাপের। না জেনে সকালে কোন বাঙ্গি খেতে কুহু তাকে ছেড়ে দিয়ে আসবে। আহনাপ নিজেকে কিছু গালি দিল। কেন যে তখন দিতে গেল। কুহু হঠাৎ হাতে ছুরি নিয়ে নিল। ভরকে গেল আহনাপ। ভালোবাসবি কিনা বল। আরে আহনাপ আতঙ্কিত হয়ে গেল। কুহু ছুরিটা একটু চেপে ধরতে নিলে আহনাপ বলে উঠল, আচ্ছা আচ্ছা বাসবো, ছুরিটা রাখো। কুহু ঠোঁট উল্টে বলল, সত্যি তো? আহনাপ মাথা জাগায়। কুহু রাখলো ছুরিটা। আহনাপ সঙ্গে সঙ্গে কুহুর কাছে গিয়ে ওকে কোলে তুলে নিল। কুহুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আহনাপ ফস করে শ্বাস ছেল। আমার ভালোবাসা তুমি সহ্য করতে পারবে? শুধু শুধু মরতে চাইলে আমার কাছে। আহনাপ নিজের কক্ষে এলো ওকে কোলে নিয়ে। কুহু ঢুলু ঢুলু স্বরে গান গেয়ে উঠল আচমকা। লিখবো তোমার হাতে আমি আমার মরণ। তাই? আহনাপ বাঁকে এসে ওকে নিয়ে ওয়াশরুমে এলো। এরপর বলল, এত মরার ইচ্ছে ভালো নয়, আপাতত বাচ্চা আর পানির সাথে রোমান্স করো। কথাটা বলে সে কুহুকে বাথটবে ছুঁড়ে মারল। পানি ছিটকে এলো। কুহু চেঁচিয়ে উঠল, বাঙ্গির পোলা। কুহু রেগে আহনাপের হাত ধরে টান মেরে বসে। আহনাপ তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে যায় তার উপর। আরে কুহু আহনাপের পিঠে উড়াধুরা কিল মারতে লাগলো। আহনাপ ভরকে গেল। কোনো মতে হাত দুটো ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, জামাই মারো, লজ্জা করো না? মামলা ঠুকে দিব তোমার নামে আমি। কুহু কিছু বলছে না। দোষী বাচ্চার মতো নিচে তাকিয়ে সে। আহনাপ কপাল কুঁচকায়। ভয় পেয়েছে বোধহয়। আহনাপ ওর হাত ছেড়ে দিল। ভাবলো একটু শাসন করা যাক। জীবনে আর এই সুযোগ আসবে কিনা কে জানে। আহনাপ একটু ভাব নিয়ে যে না কিছু বলতে যাবে, অমনি কুহু একটা অতি আশ্চর্য ঘটনা ঘটিয়ে বসলো। আহনাপের প্যান্টটা নিচে টান মারল। আচমকা বেল্ট পরেনি আহনাপ। কি এক কপাল, প্যান্টটা পড়ে গেছে। সেবার নিচে তাকাচ্ছে, আরেকবার কুহুকে দেখছে। পরপরই আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে। কুহু ভয়ে পেছনে সরে যায়। বাচ্চাদের মতো এক আঙ্গুল মুখে দিয়ে বোকা বোকা চাহনি নিক্ষেপ করে আছে। আহনাপের পানে সে কিচ্ছু ঠিক করেনি। সে উদাস হয়ে বসে রয়েছে। গেল ডিফেন্স করাতে আর ফিরে এলো বিয়ের ডেট ফিক্সড করে। জীবনটা বেদনা। ফোঁস করে শ্বাস ছাল। সন্ধ্যায় চাঁদটা সুন্দর লাগছিল। ঠিক করলো ছাদে যাবে। যেই ভাবা সেই কাজ। চাঁদকে আজ নিজের কষ্টের কাহিনী শোনাবে। তার সাথে কেন সবসময় এমন হয়। সে বিড়বিড় করতে ছাদে এসে উপস্থিত হলো। আশ্চর্য হলো ছেলেটা। চাঁদ নেই। তার আসার খবর শুনে কি চাঁদ পালালো? ভালো করে খেয়াল করতে দেখলো চাঁদ আছে, তবে কিরণ নেই। চন্দ্রগ্রহণ আজ। আয়ন আসতেই চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেল। খেপে গেল আয়ন। হাতে তালি দিয়ে বলতে লাগলো, বাহ বাহ বাহ, একটু আগে তো ঠিকই আলো দিচ্ছিলে। আমাকে দেখে এখন তোমার গ্রহণ লেগে গেল? নাটক মারাও, দেখবই না তোকে। ইচ্ছা তো করছে। আয়ন পাগলের মতো একটা ছোট্ট ইটের টুকরা তুলে চাঁদের দিকে নিশানা ছুঁড়ে মারল। উল্টো এসে তার কপালে লাগলো সেটা। সে কপাল ধরে নিচে বসে আর্তনাদ করে উঠল, তুই শালা মামা নামের কলঙ্ক। মামা পথ থেকে তোকে বহিষ্কার করলাম আমি। হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেতেই পেছনে বিরক্তি নিয়ে পেছনে তাকালো সে। কালো আলখুল্লার মতো পোশাক দেখে ভয়ে লাফিয়ে উঠল। ও মা, আস্তাক ফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজ সব দৌড়াদৌড় যেন একেবারেই পড়ে ফেল। ও মা, আজরাইল এসে পড়ছে তোমার ছেলেকে নিতে। আমারে মাফ করেন আল্লাহ। আল্লাহ, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমার রুহু কি বেরিয়ে যাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহু। রাইফা নিকাবটা খুলে ফেল বলে উঠল চেতে, পাল আমি একটা, এমন করছিস কেন? এখনো চোখ বুজে বুকে হাত দিয়ে চেঁচিয়ে চলেছে। রাইফা এগিয়ে ওর কাঁধে হাত রাখলো।
আয়ন চোখ খুলে দিল চিৎকার করে। রাইফা ভোরকে দুকদম পিছিয়ে গেল। আয়ন খেকিয়ে উঠল। এই সেমনি ছাগল না গাধা, তুমি মারতে চাইছো তোমরা আমাকে, তাই না? আয়ন কথাগুলো বলতে বলতেই কেঁদে উঠল। রাইফা হা হয়ে তাকিয়ে আছে। সে কি করলো প্রশ্ন করেই বসলো। আমি কি করলাম? আয়ন কাঁদতে কাঁদতে খেকিয়ে উঠল। কি করেছো? এত রাতে এমন কালো পোশাক পরে আজরাইলের মতো এসে বলছো কি করেছি? রাইফা হতভম্ব হলো। সে বলল, মামির শরীর খারাপ লাগছিল, তোর সামনে দিয়েই না তাকে নিয়ে পাশের বাড়ি গেলাম প্রেশার মাপতে। আয়ন জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। রাইফা এগোতে নিলে আয়ন আবার চেঁচিয়ে উঠল। একদম কাছে আসবে না। রাইফা চক শব্দ করলো। মামির প্রেশার হাই, তোকে না দেখতে পেয়ে আরও হাই হয়ে যাচ্ছে বোধহয়। দ্রুত নিচাই, আমার সাথেই আয়। রাইফা আবার এগোতে নিলে আয়ন আবার কাঁদতে কাঁদতে খেকিয়ে উঠল। এই আবার আসছো কেন? মারবা আমাকে, তাই না? রাইফা বিরক্ত হলো, একাই চলে গেল। আয়ন স্বস্তির শ্বাস চাল। কুহুর বুক এখনো ধুকপুক করছে। আয়ন উঠতে নিলে বুঝলো জায়গাটা ভেজা, কি একটা মানসমান প্লাস্টিক হওয়ার মতো অবস্থা। আয়ন খানিকটা ইতস্তত নিয়ে ওঠে, বালতি ভরে পানি নিয়ে এসে ঢেলে দিল জায়গাটাতে। আত্মাটা আবার লাফিয়ে উঠল যখন দেখলো রাইফা দরজা কোণে দাঁড়িয়ে। রাইফার মুখ থমথমে, সে শুধু বলল, কাউকে বলবো না এই কথা, নিচাই আপাতত। কথাটা বলে সে চলে গেল। সেখান থেকে আয়ন অনুভূতিহীন। চাঁদকে দুঃখের কথা শোনাতে এসে আরেকটা দুঃখ কপালে জুটে যাবে তা কি সে জানত? ধপ করে বসে পড়ল মেঝেতে, ভ্যাপ ভ্যাপ করে কেঁদে উঠল। ঘুমিয়ে পড়ো, আমি আছি। রোদেলা বলল, সমস্যা নেই, আপনি যান, ঘুমান গিয়ে। রাহুল কিভাবে বলে উঠল, তুমি আমাকে একটা নিকনেম কেন দিচ্ছ না বেবি গার্ল? রোদেলা ভোরকে তাকাই শুকনো হেসে বলল, কি নিকনেম দেব? তুমি বলো বলো। রোদেলা মিনমিন করে বলল, যান। রাহুল শব্দ করে হেসে ফেল। রোদেলা লজ্জায় গুটিয়ে গেল। রাহুল ওর গালে হাত রেখে বলল, খুব পছন্দ হয়েছে আমার। আচ্ছা এখন ঘুমাও তাহলে। গুড নাইট বেবি গার্ল। রাহুল রোদেলার মাথায় হাত বুলিয়ে চলে গেল। রাহুল যেতেই রোদেলা দাঁতে দাঁত চেপে বলে উঠল, জানোয়ার বলতে কষ্ট হয় রে হতচ্ছাড়া, তাই জান বলছি। শর্টকাটে জান ডাকছি, শালা বিদেশি পাঠা। রাহুল হঠাৎ কি মনে করে আবার ফিরে আসে। রোদেলা ভরকে গেল। রাগী ভাবটা হাওয়ায় ভাসিয়ে মুখে হাসি ফুটালো। রাহুল ফিরে এসে বলে উঠল, ভালোবাসি বেবি ডল। রোদেলা মনে মনে বলল, তুই আজ তো এক ড্রেনের নল। লাজুক হেসে বাহিরে বলল, আপনিও না। রাহুল বলে উঠল, আমাকে বলো। রাহুল ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, অ্যাজ ইউর উইশ। ক্যান আই কিস ইউর ফরহেড? রোদেলা এবার লাজুক হেসে বলল, মরার পর। ভরকে গেল রাহুল। হোয়াট? বিয়ের পর। রোদেলা ইনোসেন্ট ভাবে বলল যেন এটাই বলেছিল একটু আগে। রাহুল ভাবলো হয়তো সেই ভুল শুনেছে, মুচকি হেসে চলে গেল। রোদেলা ফোঁস করে শ্বাস চালো। আজ তো এক আপদ জুটেছে তার কপালে। তবে রাহুল তাকে সত্যি ভালোবাসে এটা সে বুঝলো। ভালোবেসে মরে যাক, তাতে তার কি? কুহু তো তাকে সত্যি ভালোবেসেছিল। মেয়েটার হাঁকা সে নিজ চোখে দেখেছে। রেনানের খারাপ রূপটা মানতে মেয়েটার কত কষ্ট হয়েছে সে নিজে দেখেছে সব। তাছাড়া সেদিন যদি রাহুল কুহুকে না ঠকাতো তাহলে আহনাফের সাথে কুহুর পরিচয় আজ অন্যভাবে হতো। রোদেলা তার ভালোবাসা হারাতো না, সব দোষ রাহুলের। হারে হারে এবার সে রাহুলকে বোঝাবে ভালোবাসা হারানোর যন্ত্রণা। রোদেলা একটু খারাপ হোক এবার, ভালো থেকেই বা কী পেল? প্রতিশোধের খেলায় সেও নামলো এবার। রোদেলা ভয়ে শুয়ে পড়ল। ক্লান্ত চোখজোড়া আবেশে বুঝে আসতে চাইল। ঘুম ছাড়া এখন শান্তি মেলে না তার। চারিদিক থেকে কষ্টরা যেন রোদেলাকে গিলে খাচ্ছে। এরই মাঝে নতুন জুটেছে ফোনে সেই আগন্তুক। এতদিন জানতো ওটাও রাহুল, এখন দেখছে অন্য কেউ। সে যাই হোক, তার প্ল্যানে বাধা না দিলেই হলো। এভাবেই ভাবতে ভাবতে ঘুমের দেশে তলিয়ে গেল মেয়েটা। আহনাফ কুহুকে বিছানায় বসিয়ে দিল। একে সজ্জর লাগছে দেখতে তার কাজকর্মগুলো। আহনাফের পুরো গা কাটা দিয়ে উঠল। কীরকম হাড়ে বজ্জাত বউ জুটেছে কপালে। ভাগ্যের ছোট প্যান্টটা ছিল তার। তারপরও এমন অবস্থায় একটা মেয়ের সামনে আহনাফের একটু হলেও লজ্জা লেগেছে। আহনাফ কুহুর ভেজা শাড়িতে চোখ বুলালো। এই শাড়ি কি চেঞ্জ করবে এখন? মহারানী তো বেহুশ, এভাবে ঘুমালেও তো ঠান্ডা লেগে যাবে। আহনাফ কুহুর বাহুতে
মৃদু ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। তিলোত্তমা, ড্রেসটা চেঞ্জ করে নাও। তিলোত্তমা। আহনাফ বুঝলো এভাবে কাজ হবে না। সে টেবিলে রাখা গ্লাসটা থেকে পানি ছেটাতে লাগলো। কুহু চোখ খিচে ফেললো। কিছুক্ষণ বাদে পিটপিট করে তাকালো। নেশা পুরোপুরি কাটেনি তার। আহনাফের পরনে শুধু ভেজা প্যান্টটা। উদাম গায়ে আহনাফকে এত কাছে দেখে সে হেসে আহনাফের গলা জড়ি টান মেরে বসে। আহনাফ পড়ে যায় তার উপর। হায় আল্লাহ, আর কত কন্ট্রোল করবে সে। কুহু ঠোঁট নেড়ে কিছু বলতে থাকে। আহনাফ তা শোনার জন্য মুখের কাছে কান নিল। ভালোবাসি আহনাফ। আহনাফ মুচকি হাসলো, তবে সেই হাসি দীর্ঘস্থায়ী হলো না। কুহু আহনাফের কানকে মুরগির ঠ্যাং মনে করে যে বোধহয় সে দিল এক কামড়। আহনাফ জোরে আর্তনাদ করে উঠল। তিলোত্তমার বাচ্চা, ছাড় আমাকে। তচ্ছল বউ, ছাড় আমাকে। ও আল্লাহ গো। কুহুর থেকে বহু কষ্টে নিজের কান ছাড়লো সে। কান ধরে আর্তনাদ করতে লাগলো সে। ও মা, আল্লাহ গো, তিলোত্তমার বাচ্চা। নেহাত ভালোবাসে, তাই কিছু বলতে পারছি না। তা না হলে তুলে একটা আছাড় মারতাম। আল্লাহ গো। কুহু খিলখিল করে হেসে উঠল। কি মজা মুরগির লেগ পিসটা, জীবনে খাইনি এমন। আহনাফ বোকা বনে গেল। তার কানকে মুরগির লেগ পিস বানিয়ে দিল। আহনাফ কুহুর মাথায় আস্তে করে গাঁটটা মেরে বলল, শালি পাগল, মাথা গেছে পোড়া। কুহু আহনাফের এহেন কাজে ঠোঁট উল্টে কান্না করে দিল। হকচকিয়ে গেল আহনাফ। নিজের কাজে নিজেই বিরক্ত হলো সে। ঝুঁকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, শোনো বউ আমার, কাঁদে না। সরি সরি সরি, কাঁদে না। আমার বোন ভালো। কুহু আহনাফের কথাই মাঝেই ঘটে ফেল ভয়ঙ্কর এক ঘটনা। ভালো বউয়ের প্রমাণ দিল বোধহয়। আহনাফের চক্ষুর চড়ক গাছ। হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে যে মনে হচ্ছে বাহিরে এসে পড়বে। কুহু আহনাফের ওষ্ঠযুগল নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরল আহনাফ। আহনাফের ধৈর্যের বাঁধ ভাঙল বুঝি কুহুর এহেন কাজে। আহনাফ পারল না আর নিজেকে সামলাতে। চুম্বন দীর্ঘ করল সে। কুহু ছটফট করতে লাগলো, তবে আহনাফ এবার ছাড়ছে না। বাধ্য হয়ে কুহু জোরে এক ধাক্কা মারল তাকে। আহনাফ ছিটকে দূরে সরে এলো। কুহু গড়গড়িয়ে বমি করে দিল। আহনাফ ভরকে গেল। কুহু বমির মাঝেই বলল, কি খেয়েছিস বাঙ্গির পোলা? গন্ধ, সিগারেট খেয়েছেন আবার? কুহু আবার বমি করে দিল। আহনাফ দূরে সরে এলো। কুহু জোরে জোরে শ্বাস নিচ্ছে। নেশে এবার কাটলো বোধ হয়ে। আহনাফের মনে পড়ল একটু আগে বাথরুমে ঘটনার পর একটা সিগারেট খেয়েছিল। লজ্জাটা ভুলতে চেয়েছিল মূলত। এবার নিজের উপর রাগ হলো তার। এখন কি হবে? কুহুর দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো সে। তাকে উস্কি দিয়ে এখন ধমকাচ্ছে সে। আহনাফ ফোঁস করে শ্বাস ছেড়ে ওকে কোলে দিল নিল। বাথটবে ছুঁড়ে মারল। কুহু পিটপিট করে তাকালো। আহনাফ উঠে এলো বাথটবে। কুহু আহনাফকে তার দিকে আসতে দেখে কুকড়ে গেল। মানসপটে ভেসে উঠতেই ফুপিয়ে কেঁদে উঠে। আমার কি হলো? কুহু কিছু বিড়বিড় করছে। আহনাফ কপাল কুঁচকায়। রিনা, ছেড়ে দাও আমাকে। আমার এত বড় সর্বনাশ করো না, ছেড়ে দাও। আহনাফ থমকে দাঁড়ায়। এরপর কুহুর পাশটায় বসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স। রেনার নয়, আহনাফ আমি। তোমার অনুমতি ব্যতীত তোমাকে আমি কিচ্ছু করব না। কুহু ফুপিয়ে কাঁদতে থাকে। আহনাফ ওর কপালে চুমু দিয়ে বলল, এখন তো আমার কান্না করা উচিত। বউ আমার আস্ত এক তার ছেঁড়া। এই রোমান্টিক মোডে গিয়ে উস্কাচ্ছে, আবার এই ভ্যাবা করে গাচ্ছে। অথচ মাঝপথে আমার ইজ্জত ঠিকই মেরে দিয়েছ। আসো একসাথে কাঁদি। ও আল্লাহ গো, ও আব্বা গো। সূর্য মামা ওঠার আগে আজ আহনাফ উঠে পড়েছে। সামনে তার এক্সাম। সে তো ভুলেই বসেছিল যে সে একজন স্টুডেন্ট। মনোযোগ তার পড়ার টেবিলে। ঘণ্টাখানেক পড়ার পর উঠে দাঁড়ালো সে। ঘড়ি কাটা 8-এর ঘরে। আহনাফের ঘুম পাচ্ছে। সে কিচেনে গেল কফি বানাতে। যাওয়ার আগে কুহু রুমে একবার উকি দিয়ে গেল। কি খেয়ালটাই না দেখালো কাল। আহনাফ নিজের ঠোঁট স্পর্শ করতে মুচকি হেসে ফেলে। কিচেনে যাওয়ার সময় ডাইনিং টেবিলে নজর গেল তার। কিছুক্ষণের জন্য থমকে গেল সে। ঘাড় ঘুরিয়ে একবার কুহুর দিকে তাকালো। এরপর জুসের বোতলটা হাতে নিয়ে বলল, এটা তো জুস ছিল। ওয়ানের বোতল তো পুরো ভরা। তার মানে? আহনাফের ঠোঁটের কোণ বেঁকে গেল। কিন্তু তিলোত্তমা এমনটা কেন করলো? যদি কাছে আসারই হয় তবে এমন করেই কেন? আর শেষে এমন ভয়ই গুটিয়ে গেল বা কেন? আহনাফ ভাবতে ভাবতে নিচে গেল। তবে এখন ভেবে হাসি পাচ্ছে যে তিলোত্তমা নেচার ঘরে কিছুই বলেনি। সেও আহনাফকে চাইছে। তবে অভিনয়টা এত নিখুঁত কীভাবে করলো? আহনাফও ধরতে পারল না। ইস, কাল সিগারেট না খেলে আজ সকালটা অন্যরকম হতো রে।
আহনাপের নিজের উপর রাগ হলো। হঠাৎই বেল বেজে উঠল। আহনাপ কপাল কুচকায়। এই সকালে কে এলো? সে দরজার দিকে পা পাড়ে। ছোট চিত্রটা দেখতে ভরকালো। দরজা খুলো সে। রাফি রাগি মুখে দাঁড়িয়ে আছে। আহনাপ বলল, কি হচ্ছে হঠাৎ? রাফির রাগি ভাবটা উদাও হয়ে গেল। সে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। আহনাপ মোটো চমকালো না। এই ছেলে কান্না ছাড়া আর পারে কি? ও বিস্কিট খেতে পারে। আহনাপ বলল, মেয়েদের মতো কান্না করবেন আমার সামনে, আগেও বলেছে। ভাই আমারও বিঠি হতো। আহনাপ ধমকে উঠল। চুপ, তুই নিজে বলছিস যে তুই কি বলছিস? কান্না বন্ধ না করলে এক খুশিতে নাক ফাটিয়ে দেব। রাফি হেসকি তুলতে তুলতে আবার একইভাবে বলল। আমারও। আহনাপ এবার নিজের পায়ের জুতোটা খুলতে নিলে রাফি বলে উঠল, রোদের বিয়ে ঠিক হয়েছে, তুমি কিছু বললে না কেন? আহনাপ সোজা হলো। এরপর কিছু না বলে ভেতরে চলে যায়। রাফিও দরজা লাগিয়ে পেছনে ছুটে। ভাই ও ভাই, আমার রোদ। আহনাপ 2 কাপ কফি বানিয়ে সোফায় এসে বসলো। একটা রাফির দিকে বাড়ি দিল। রাফি নিয়ে টেবিলে রেখে বলল, ও ভাই আমার আহনাপ বলে উঠল, একটু স্ট্রং হ রাফি, এইভাবে মেয়েদের মতো করছিস কেন? রাফি কাঁদো কাঁদো স্বরে বলল, তুমি বুঝবে কি করে আমার কষ্ট? তুমি তো বিয়ে করে শান্তিতেই আছো। আহনাপ মনে মনে হাসলো। সে নাকি শান্তিতে আছে। ওরে রাফি, গতকাল তোর ভাইয়ের ইজ্জত মেরে দিয়েছে তোর ভাবি। এই মধুর কথাটা কি আর বলা যায়? আহনাপ গলা খাকারি দিয়ে বলল, বিয়ে ওই দিন হচ্ছে, তবে কে যে কাকে করছে সেটা দেখার বিষয়। মানে? আহনাপ কিছু বলল না। রাফি বলল, ও ভাই, আমি কিন্তু রোদকে তুলে নিয়ে আসবো বলে দিলাম। আমার এসব সহ্য হচ্ছে না আর। আহনাপ হেসে ফেলে হঠাৎ হো হো করে হাসতে লাগলো, যেন জোকস শুনেছে কোনো। তুই কিডন্যাপ করবি রোদকে? ও আল্লাহ। রাফি বলল, হাসার কি আছে? তুই এই কাজ করতে পারলে তো হয়েছিল, বাদ দে। রাফির মানে লাগলো কথাটা। সে পারবে না। রাফির জেদ হলো এবার। আহনাপ কিছু বলতে নিলে রাফি হাত উঁচু করে বলল, থেমে যাও ভাই। রাফি 3 বার ঘুরল আহনাপের দিকে। এ যেন বাংলা সিরিয়াল চলছে। আহনাপ কপাল কুচকায়। রাফি বলল, অনেক হয়েছে আর নয়, এবার রাফি তার আসল রূপ দেখাবে। আহনাপ কফিতে চুমুক দিয়ে বলল, বাবা, আচ্ছা তুই যদি এমনটা পারিস তাহলে আমি আহনাফ তোর বিয়েতে লুঙ্গি নাচ দেব, যা, প্রমিস। রাফি অবাক হয়ে বলল, হ্যাঁ। রাফি উঠে দাঁড়ালো। এরপর বলল, আর আমি রাফি যদি না পারি তাহলে টিকটক করে তিলে তিলে নিজেকে শেষ করে দিব। হ্যাঁ, টাটা ভাই। রাফি ভীষণ ভাব নিয়ে চলে যেতে নিলে আহনাপ পেছন থেকে বলে উঠল, টিকটক আইডি কি আমি খুলে দেব? রাফি দাঁড়িয়ে পড়ল। এরপর বলল, লুঙ্গি কি আমি কিনে পাঠাবো ভাই? আহনাপ রাফির কনফিডেন্স দেখে বাহবা দিল, তবে মুখে বলল, সময় কথা বলবে। রাফি চলে গেল। আহনাপ নিঃশব্দে হাসল। শাহরিয়ার কুঞ্জে হইচই লেগে গেছে। শাহরিয়ার বংশে 2 ছেলের বিয়ে একদিনে, এটা কি কম কথা? আগে থেকেই সবাই প্ল্যান শুরু করে দিয়েছে। রোদেলা ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে নেমে এসেছিল, কিন্তু সবার এত হইচই দেখে আর বের হয়নি এখনও। কাকে কাকে নিমন্ত্রণ করবে সেই লিস্ট করা হচ্ছে। এ বলছে তার নাম লিখেছ। সে বলছে এর নাম লেখো, ভালো উপহার আনবে। এবার একজন বলছে একে দাওয়াত দিলে কাচের বাটি দিবে, একে দাওয়াত দিও না। মূলত লিস্ট করছিল জেন বেগম আর আনিসা বেগম। আকিল শাহরিয়ার আর সাজ্জাদ শাহরিয়ার শুধু দেখে যাচ্ছে এদের। রাহুল বলল, সবাইকে জানিয়েই বিয়ে করব। গিফটটা মন না করে সবাইকে দাওয়াত দাও। বেবি, তুমি কি ভার্সিটিতে যাচ্ছ? সবার সামনে বেবি বলাই রোদেলা একটু ভরকালো। জেন বেগম আর আনিসা বেগম মিটিমিটি হাসলেন। রোদেলা জবাব দিল, হ্যাঁ। আসো আমি পৌঁছে দিয়ে আসি। না লাগবে না, আপনি তো মাত্র ঘুম থেকে উঠলেন বোধ হয়, আমাকে ড্রাইভার আঙ্কেল পৌঁছে দিবে। রাহুলের ভালো লাগলো কথাটা। মেয়েটা খেয়াল করেছে যে সে মাত্র ঘুম থেকে উঠেছে। ভালো লাগা কাজ করলো তার মনে। সে মুচকি হেসে বলল, আচ্ছা যাও তাহলে, আমি নিয়ে আসবো বরং। রোদেলা মুচকি হেসে উঠে দাঁড়ালো। বিদায় নিয়ে বেরিয়ে গেল। ভেতরটা কেমন অস্থির অস্থির লাগছে। রোদেলা ফোঁস করে শ্বাস ছেড়ে গাড়িতে বসলো। জানালার কাজ খুলে দিল সে। একটু প্রাকৃতিক হাওয়া প্রয়োজন। রোদেলা মুখটা বাহিরে নিয়ে প্রাণ ভরে প্রকৃতির সুবাস নিতে চাইল।
বিধির বাম পাশ দিয়ে গরুর চামড়া বহনকারী একটা গাড়ি যাচ্ছিল। বিচ্ছিরি গন্ধ একটা। রোদেলা প্রাণ ভরে সেই গন্ধই নিল। গন্ধে ভেতরটা উল্টে আসতে চাইল তার। ওয়াক করে উঠল, চোখ মুখ খিচে মাথা ভেতরে আনে, দ্রুত জানালার কাজ আটকায়। শালা জিন্দেগি একটা আমার, ওয়াক জন্মের মতো সুবাস নিয়ে নিয়েছে প্রকৃতির। রোদেলাকা এলিয়ে দিল চিটে। গন্ধটা এখনো নাকে লাগছে তার। উফ, কি জ্বালা। রোদেলা পানির বোতল বের করলো ব্যাগ থেকে, মুখে দিতে যাবে। ঠিক সেই সময় গাড়িতে সজোরে ব্রেক কষে। রোদেলা হুমড়ি খেয়ে পড়ে। পানিতে জামা ভিজে গেল তার। কপালে আঘাত পেয়েছে। সে বলে উঠল, চাচা এটা কি করলেন? রোদেলা বলল, কোন মানে আসলো সামনে? উড়াই দিবেন না একদম? আমি তো ছিলামই, শালা মরলে বুঝতো। হঠাৎ সামনে গাড়ি থেকে হাফ প্যান্ট আর টি শার্ট পরা রাফি নেমে এলো, হাতে বিস্কিটের প্যাকেট। রোদেলা মাথা মুহূর্তেই গরম হয়ে গেল। রাফি গাড়ির কাছে নক করলো। রোদেলা বিরক্তি নিয়েই তা খুলো। এরপর বলো, কি চাই? রাফি বিস্কিট মুখে দিয়ে হেসে বলল, তোমাকে। হোয়াট? রাফি বলে উঠল, আনব ভাই তোমাকে নিয়ে যেতে বলছে। আজকে নাকি শপিংয়ে যাবে, তাই আসো। রোদেলা কপাল কুচকায়। কেউ তো কিছু বলল না তাকে এই বিষয়। আর আহনাব ভাই আর মানুষ পেল না, এই বিস্কিটখোর মদনকেই পেল। রোদেলা বলল, আমার গাড়ি আছে, আমি যেতে পারবো। রাফির সাথে সাথেই বাদ সেদে বলল, না না, আমার সাথেই যেতে হবে, ভাইয়ের নির্দেশ। তা না হলে তোমার মতো চৌর্নিকে কে গাড়িতে নেয় বলো? রোদেলা খেপে গেল কথাটা শুনে। সে কিছু বলতে মুখ খুলতে নিতেই রাফি তার মুখে বিস্কিট পুরো দেয়। এরপর গাড়ির দরজা খুলে বলল, ঝগড়া করার মুডে নেই, জলদি আসো, আমার আবার অনেক কাজ আছে। তোমার মতো চৌর্নিকে এই রাফি নিজে ড্রাইভ করে পৌঁছে দিবে, সেটার জন্য তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। রোদেলা ফোঁস করতে লাগলো শুধু। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এই গাড়ি থেকে নামলো। ড্রাইভারকে বলল, চাচা আপনি বাসায় চলে যান। ড্রাইভার সম্মতি জানিয়ে গাড়ি ঘোরায়। রাফি বিশ্বজয়ের হাসি দিল। রোদেলা গিয়ে গাড়ির ব্যাক সিটে বসলো। রাফি তা দেখে বলল, এক্সকিউজ মি, আমি ড্রাইভার নই, আপনার সামনে এসে বসো। শখ কত, এই রোদেলা যাত্রার পাশে বসে না, মাইন্ড ইট। রাফি ওকে ব্যঙ্গ করলো। রোদেলা আবার খেপে গেল। রাফি বলল, হয় সামনে আসো, নয়তো। নয়তো? রাফি দুই কাঁধ উঁচু করে বলে উঠল, নয়তো আমি গাড়ি স্টার্ট করব না, আর ভাইকে বলবো তুমি রাজি হওনি যেতে। ভাইয়েরা তো জানোই। রোদেলা ভারী বিরক্ত হলো। মনে মনে রাফির গোষ্ঠী উদ্ধার করতে করতে সামনে এসে বসলো। রাফিও বসলো। রাফি ভাবছে বিস্কিটের প্যাকেটটা এখনও আস্ত আছে, ভাবা যায়। কথাটাও সম্পূর্ণ করতে পারল না সে। রোদেলা এক হাসি দিল, আর সেই হাসির শব্দে রাফি কেঁপে বিস্কিটের প্যাকেট হাওয়ায় উড়িয়ে দিল। আত্মাটা এক লাফ দিয়ে উঠল তার। মায়া মানুষও এত জোরে হাসি দিতে পারে, এটা রাফি জানা ছিল না। রোদেলা রাফির দিকে তাকিয়ে হো হো করে হাসতে লাগলো। রাফি এখনও স্তব্ধ। হুঁশে ফিরতেই যে না ভ্যা ভ্যা করে কাঁদতে যাবে, অমনি রোদেলা সেই কাজটা করে দিল। রোদেলা ভ্যা ভ্যা করে মিকা কান্না করে রাফির মতো বলতে লাগলো, আমার বিস্কিট, এটা তুমি কি করলে চোরনি? আমার বিস্কিটের সাথে কিসের শত্রুতা তোমার? রাফি অবাক চোখে তাকিয়ে রইল। রোদ্দাকে নকল করলো। রোদেলা বলে উঠল, এটাই বলতেন না? কিছুক্ষণ নীরব থেকে দুজনেই হেসে উঠল। এই প্রথম বোধহয় ঘটল এমন। গাড়িটা তাদের হাসির শব্দে মুখরিত হলো। রাফি স্টার্ট দিল গাড়ি। রোদেলা হঠাৎই হাসি থামিয়ে নিজেকে গম্ভীর করলো। এটা কি করলো সে? এই মদনার সাথে হাসলো কেন সে? উফ! এদিকে রাফি হেসে চলেছে। সূর্যের কিরণ আজকে ঝলসে দিচ্ছে যেন। আনোয়ারা বেগম কাপড় ধুয়ে ছাদে দিয়ে এসে মাত্র সোফাতে বসেছিলেন, অমনি বেল বেজে উঠল। উনি বিরক্তি নিয়ে দরজা খুললেন। দরজার অপর পাশের মুখটা দেখতে সেই বিরক্তি হাওয়ায় মিলিয়ে গেল। আরে নাতাশা, এসো এসো। নাতাশা হেসে সালাম দিল তাকে। আনোয়ারা বেগম জবাব দিতে ভেতরে নিয়ে এলেন ওকে। নাতাশা আজকে খয়েরি রঙের একটা শাড়ি পরেছে। ওকে একবার নিচ থেকে উপর পর করতেই আনোয়ারা বেগম হা হয়ে গেলেন। দেখতে ভারী মিষ্টি লাগছে তাকে। আনোয়ারা বেগমের মনটা বলে উঠল, ইস, এমন একটা মেয়ে যদি আমার ছেলের বউ হতো। নাতাশা আনোয়ারাকে তাকিয়ে থাকতে দেখে বলল, আন্টি, আয়ান কোথায়? আনোয়ারা বেগম হুঁশে ফিরলেন। ওই হতছাড়া তো ঘুমাচ্ছে, ঘুমায় রাত করে আর উঠে দেরি করে। একটা বিয়ে দিলে যদি ঠিক হয় এখন।
বিয়ের কথা শুনে নাতাশা হেসে বলল, পাত্রে দেখবো নাকি? আনোয়ারা বেগম এবার তাকালেন ওর দিকে। নাতাশা একটু ভরকালো। আনোয়ারা বেগম বলেন, মা, তুমি কি বিবাহিত? আরে না আন্টি। তুমি ছেলেটাকে ঠিক করতে পারবে না? ছেলে কিন্তু খারাপ নয় ও। নাতাশা মনে মনে বিশ্বজয়ের হাসি দিল। বাইরে লাজুক হাসলো আনোয়ারা বেগম। তা আগেই বুঝেছিলেন ওর হাসি আনোয়ারা বেগমকে পজিটিভ সংকেত দিল। ছেলেটার একটা ব্যবস্থা করতে পারলে তার মনেও শান্তি। হেসে জড়িয়ে ধরলেন নাতাশাকে। শুনছেন, আপনার জন্য চা নিয়ে এসেছি। নাতাশা আস্তে করে বলল কথাটা। এরপর ফিক করে হেসে ফেল। মাথায় শাড়ির আঁচল দিয়ে বউ সেজেছে সে। ইস, শাশুড়ি পড়ে গেছে ভাবা যায়। নাতাশা নিজের খুশিটাকে একটু সামলে গলা খাকারি দিয়ে আয়নকে ডাক দিল। আয়ন, আয়ন শুনছো? আয়ন উপর হয়ে শুয়ে রয়েছে, গায়ে একটা পাতলা টি শার্ট আর শর্ট প্যান্ট। নাতাশা এবার আয়নের বাহু ধরে ডাকলো। আয়ন ঘুমের মাঝেই বলল, সুহাসিনী, ঘুমাতে দে। নাতাশা ফোঁস করে শ্বাস চাল। এরপর বলল, সুহাসিনীর বিয়ে হয়ে গেছে, এটা তোমার নাতুশিনী, ওটা এখন। আয়ন উঠল না, ওভাবেই পড়ে রইল। নাতাশা কিছু একটা ভাবলো। এরপর আয়নের কানের সামনে মুখ নিয়ে জোরে চেঁচিয়ে উঠল, আয়ন বলে। আয়ন ধরফড়িয়ে উঠে বসলো। আত্মা কেঁপে গেছে তার। কানটা বোধ হয়ে গেল। ঘুমু ঘুমু চোখে নাতাশার দিকে তাকালো সে। ভেতরটা ধক করে উঠল ছেলেটার। নাতাশা খিলখিল করে হাসছে। শাড়িতে ওকে আজ এই প্রথম দেখলো আয়ন। হা হয়ে গেল ছেলেটা। এদিকে নাতাশা হেসে চলেছে। আয়নকে হা করে তাকিয়ে থাকতে দেখে তার হাসি থেমে গেল। লাজুক হাসলো মেয়েটা। বলো, কেমন লাগছে আমাকে? আয়ন আনমনি বলে উঠল, অপরূপা। নাতাশা অবাক হলো। আশা করেনি সে এটা। ভেবেছিল এড়িয়ে যাবে বোধহয়। নাতাশা হেসে বলে উঠল, ধন্যবাদ। আন হুঁশে ফিরল। এরপর নিজেকে ঠিকঠাক করে বলে উঠল, তুমি এখানে কি করছো? নাতাশা বসলো ওর পাশে। আয়ন একটা বালিশ নিয়ে নিজেকে ঢাকার প্রয়াস চালালো। নাতাশা তা দেখে ঠিক করে হেসে ফেল। আয়ন অপ্রস্তুত হলো খানিকটা। নাতাশা বলল, ছেলে মানুষের এত লজ্জা পাও? আয়ন প্রত্যুত্তর করে না। নাতাশার চোখে হঠাৎ বিছানার পাশে একটা ছবির উপর গেল। ছবিটা হাতে উঠিয়ে নিল সে। আয়ন ভরকে গেল। নাতাশা ততক্ষণে দেখে ফেলেছে ছবিটা। কুহুর হাস্যোজ্জ্বল একটা ছবি। আয়ন খপ করে সেটা কেড়ে নিল। নাতাশা ফোঁস করে শ্বাস ছাড়ল। এসব আর কতদিন? যতদিন বেঁচে থাকবো। নাতাশা বলল, কুহু আরনাফের সাথেই সুখে সংসার করছে, আর তুমি এভাবে কেটে কেটে ভাসাচ্ছ? তোমার কি উচিত না একই কাজ করে ওদের মনে জ্বালা ধরিয়ে দেওয়া? আয়ন কপাল কুঁচকে বলল, মানে? তুমিও সেম কাজ করো, বিয়ে না করো, গার্লফ্রেন্ড বানাও, ওদের সামনে তাকে নিয়ে ঘুরো। কুহুকে বুঝিয়ে দাও যে আয়ান সিদ্দিকি তার জন্য মরে যাচ্ছে না, আয়ান সিদ্দিকি তাকে ছাড়াই চলে। বুঝিয়ে দাও যে আয়ান সিদ্দিকিকে না বেছে নিয়ে সে কত বড় একটা ভুল করেছে। গার্লফ্রেন্ড অথবা ও যেই হোক না কেন, তাকে কুহুর সামনে নিয়ে গিয়ে কেয়ার করো, ভালোবাসো, জ্বালা ধরিয়ে দাও। জাগো আয়ান, জাগো, জেগে ওঠো আয়ান, আয়ান সিদ্দিকি জাগো। আয়ন হঠাৎ জোরে গর্জন করে উঠল। নাতাশা ভয়ে খাট থেকে পড়ে গেল। পাশের বাড়ির ছাদ থেকে দুটো কাক কাকা করতে করতে উড়ে গেল ভয়ে। আয়নের চোখে আগুনের আভা। সে বলে উঠল, তুমি ঠিক বলেছ নাতাশা। আয়ান সিদ্দিকি বুঝিয়ে দিবে তাকে যে সে কত বড় ভুল করেছে। আয়ানকে বেছে না নিয়ে তুই সঠিক সময় সঠিক কথা বলেছ নাতাশা। তুমি আমার সত্যিকারের বন্ধু নাতাশা। নাতাশা হাত উঁচু করে নিচ থেকে বলল, আছি আছি। আয়ন ভরকে গেল। ওর দিকে তাকিয়ে বলল, নাতাশা তুমি নিচে কি করছো? নাতাশা মেকি হেসে বলল, কিছু না কিছু না। রান্নাঘর থেকে আনোয়ারা বেগম চেঁচিয়ে উঠলেন, এমন করে চেঁচাচ্ছিস কেন রে? অজাতের বংশধর, খুন্তি নিয়ে আসবো নাকি? আয়ন খুব খুব করে কেসে উঠল। কিছুদিন আগে বাড়িতে অল্প কিছু হলেও সম্মান ছিল তার। বাড়িতে বেশি দিন আছে বলে সেটাও তার মা এখন তাকে দেয় না। আয়ন সেসব ভাবল না আর। সে বলে উঠল, কিন্তু মেয়ে পাবো কোথায় আমি নাতাশা? নাতাশা কোমর ধরে উঠে বসলো। মনে মনে বলল, কানা নাকি বে? চোখের সামনে এত সুন্দর মেয়ে দেখেও জিজ্ঞেস করছে মেয়ে কোথায় পাবে? এমন একজন যাকে তুমি খুব বিশ্বাস করো, তাহলে সুবিধা হবে। আয়ন একটু ভেবে বলল, আমার তো তুমি ছাড়া মেয়ে বন্ধু নেই নাতাশা। নাতাশা বুঝলো আয়ন কি বলবে। মনে মনে বাঁকা হাসি নিয়ে নিজেকে বাহবা দিল। সে মুখে বলল, বলো। নাতাশা ভাবনায় গোবর ঢেলে আয়ন বলে উঠল, তোমার পরিচিত কেউ নেই? নাতাশা বোকা নয়নে তাকালো। আয়ন বলল, নেই। নাতাশা রেগে চেঁচিয়ে বলল, না নেই।
নাতাশা কথাটা বলে উঠে চলে যেতে নিলে নাতাশাকে ইয়ের চোখে পড়ে না। অ্যান এদিকে বুঝলো না নাতাশার রাগের কারণ। সে কি একটা ভেবে সে নাতাশা বের হওয়ার আগেই বলে উঠল, তুমি আমার গার্লফ্রেন্ড হবে? মিথ্যা মিথ্যা। নাতাশার পা থেমে গেল, ঠোঁটে করে হাসি ফুটে উঠল, পেছন ঘুরে বলল, এত করে বলছো বিধায় রাজি হলাম, তা না হলে আমি এসবে একদমই ইন্টারেস্টেড নেই। নাতাশা বলেই চলে গেল। আইন হাবার মতো তাকিয়ে রইল। সে এতবার কই বলল, সে যাই হোক, এবার সে বুঝাবে কুহুকে সে কত বড় ভুল করেছে। আইন পৈশাচিক হাসি দেয়। ঘড়ি কাটা 10-এর ঘরে পৌঁছাতেই কুহুর ঘুম ভাঙল। পিটপিট করে তাকাতেই চমকে উঠল। আনাপ একদম তার মুখের সামনে, তার দিকেই তাকিয়ে। কুহু কাপা কাপা স্বরে বলল, কি দেখছেন? আনাপ ছোট্ট জবাব, তোমাকে। কুহুর হঠাৎ কাল রাতের কথাগুলো মাথায় আসতে ভয়েরা ঘিরে ধরল। কি নাটকটাই না করলো সে কালকে, কিন্তু আহনাব তাও তাকে কাছে টেনে নেয়নি। শেষে যদিও কুহুর নিজেরই অতীতের কথা মনে পড়ে বাজে হাল হয়ে গিয়েছিল, কিন্তু আহনাব তো চাইলে পারত সেসব অবজ্ঞা করে জোর করতে। কারণ কুহু যেভাবে উস্কিয়ে দিয়েছিল তাকে, তাতে ছেলেটা সত্যি ভালো। কুহুর মনে আর কোনো সন্দেহ নেই। রেনান ভুলভাল বুঝেছিল তাকে গতকাল, কিন্তু ভয়টা হচ্ছে আনাপ কি বুঝে গেল। আনাপ হঠাৎ ওর দিকে আরও ঝুঁকল। তার নিঃশ্বাস কাউন্ট করা যাবে এত নিকটে সে। কুহু একটা শুকনো ঢোক গিল। আনাপ তার সিগারেটে পড়া ঠোঁটটা নেড়ে বলল, গতকাল সিরিয়াস করেই পরে ওভাবে দূরে সরিয়ে দিলেন। দ্যাটস নট ফেয়ার তিলোত্তমা। কুহুর ভেতরটা কেঁপে উঠল। সে কিছু বলতে নিতেই আহনাব তার ঠোঁটে আঙ্গুল স্পর্শ করে বলল, কোনো কথা নয়, নর্মাল একটা জুস খেয়ে আপনার নেশা হয়ে গেল ম্যাডাম। এত নাটক কেন করলেন? ধৈর্য পরীক্ষা নিতে? তবে এখন বলেন তো, আমি কি পাস করেছি পরীক্ষায়? আহনাবের গরম শ্বাস আশ্রে পড়ছে তার মুখের উপর। কুহু কিছু বলে না। আহনাব আঙ্গুল সরিয়ে নিয়েছে, তবে কুহুর উত্তর না পেয়ে বলল, আই থিঙ্ক আই উইন, রাইট? কুহু ঠোঁট কামড়ে উপর নিচ মাথা নাড়ে। আহনাবের ঠোঁটের কোণ বেঁকে গেল তা দেখে। এখন তাহলে আমার প্রাইসটা? কুহু কাপা কাপা স্বরে বলল, আমি আসলে ওভাবে কিছু করতে চাইনি কাল, আসলে কাল। আহনাব তার কথা সম্পন্ন হতে দেয় না, বাধা দিতে চায় তার ওষ্ঠের দ্বারা। কুহু ভরকায় পুরো কথাটা শোনা দরকার তার। কুহু ডান দিকে ঘুরে গেল, তাই আহনাবের ওষ্ঠ তার গাল স্পর্শ করল। আহনাব বিরক্তিতে সূচক শব্দ করে কুহু বলল, পুরো কথাটা শোনেন আগে। আমি কালকে সব রেনানের কথা দিয়ে ভুল বুঝেই করেছি। আহনাবের রাগ উঠে গেল এমন সময় রেনান নামক আপদটার কথা বলাতে। কুহু বলে উঠল, সে আমাকে গতকাল উল্টাপাল্টা বলেছে যে আপনি আমাকে শুধু ভোগ করতে বিয়ে করেছেন। আপনি। আহনাব আচমকা কুহুর হাত ছেড়ে দিল। ও বললো আর তুমি বিশ্বাস করে ফেললে? কুহু কিছু বলতে নিলে আহনাব তাচ্ছিল্য করে হেসে বলল, ওয়াও, এই বিশ্বাস তোমার আমার উপর? ও, তুমি তো আমাকে ভালোই বাসনি কোনোদিন, বিশ্বাস করবে কেন আবার? আহনাব উঠে গেল, এরপর বলল, একটু আগে আমার কাজের জন্য আমি দুঃখিত। আপনার যদি মনে হয় আমি আপনাকে এজন্যই এখানে রেখে দিয়েছি, তাহলে প্লিজ চলে যাবেন, আমি আটকাবো না। আহনাব কথাগুলো বলে চলে যেতে নিলে কুহু তার হাত ধরে ফেলল। আহনাব ভুল বুঝছেন আপনি আমাকে, আমি ওকে বিশ্বাস করিনি। আমি তো শুধু গতকালকে নাটকটা, হ্যাঁ তুমি একটু হলে বিশ্বাস করেছো কুহু, বাদ দাও। কুহু আহনাবের মুখে কুহু ডাকটা বড্ড বেমানার লাগলো। মুখটা চিনচিন করে উঠল। কুহু হঠাৎই ভাঙ্গা স্বরে বলতে লাগলো, আহনাব ভুল বুঝবেন না প্লিজ। আপনাকে বিশ্বাস না করলে আপনার কাছে নিজেকে সঁপে দিতাম আমি, বলুন। বললাম তো বাদ দাও। তবে এমন কিছু মনে হলে চলে যাও কুহু। আহনাব শাহরিয়ার কেমন তা সে মুখে বলে বোঝাতে চায় না। যেদিন চিনবে ঠিক করে সেদিন ফিরে এসে বরং। হাত ছাড়ো কুহু, ছাড়ো। আহনাব কুহুর হাতটা ঝাটকা মেরে সরিয়ে চলে যেতে নাই। আহনাব মনে মনে কাউন্টডাউন করছে আর দরজার দিকে এগোচ্ছে। 1 2 3 4 5। কুহু দৌড়ে এসে আহনাবকে জাপটে ধরল পেছন থেকে। কাঁদছে মেয়েটা। এইভাবে কষ্ট দিবেন না আহনাব, আমি আপনাকে ছাড়া থাকার কথা যে এখন আর ভাবতেও পারি না। ভালোবাসি আহনাব, এইভাবে কষ্ট দিবেন না। আহনাব হাসছে এদিকে। বহু গম্ভীর স্বরে বলল, রাগ উঠে আছে কুহু, ছাড়ো। কুহু কাঁদতে কাঁদতে বলল, বালের কুহু, তোর নানি কুহু, আমি তিলোত্তমা, কোনো কুহু টুহু না। আহনাব বলল, ছাড়ো আমাকে।
রাগের মাথা কিছু করে কষ্ট দিতে চাইছি না তোমাকে। কু ছাড়ল তো না, বরং আরও শক্ত করে চেপে ধরল। না না, ছাড়বো না। কু হঠাৎ ওকে পেছন থেকে ছেড়ে সামনে এসে জড়িয়ে ধরে। আহনাফ ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করে। কুহু বলে উঠল, আমি বিশ্বাস করি আপনাকে, অনেক বিশ্বাস করি। প্রমাণ? আহনাফ এক ভুরু উঁচু করে জিজ্ঞেস করলো। কুহুর ভেতরটা উথাল পাতাল করেছে। সে কিছু ভেবে না ভেবেই আহনাফকে ছেড়ে পা উঁচু করে ওর ওষ্ঠে চুমু খেতে চায়। আহনাফ লম্বা হয় পৌঁছাতে পারছে না, থুতনিতে চুমু খেলো তাই। আহনাফ বলল,